ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। রাম মন্দির উদ্বোধনের পরদিন এইরকমই তো একটা ছবি প্রত্যাশিত ছিল। ভক্তেরা লুটেও পড়েও গেলেন, কিন্তু ভক্তি ভরে নয়, ভিড়ের চাপে, প্রবল ধাক্কাধাক্কিতে ভিড় সামলাতে বেসামাল হলো উত্তরপ্রদেশ পুলিশ। এরই পাশাপাশি আজ আমাদের নজরে থাকবে এই বঙ্গে, যেখানে জোটের ভবিষ্যৎ নিয়ে এক নতুন জল্পনার জন্ম দিয়েছেন রাহুল গান্ধী, এবং দেখাবো কংগ্রেসের গড়ে তৃণমূলের মঞ্চে সিপিএম। অনেকেই বলছেন আদর্শ ইন্ডিয়া জোটের এর থেকে ভালো ছবি আর কি বা হতে পারে। আগামী 1 ঘন্টায় আমাদের তা নিয়ে আলোচনা চলবে। এই পর্বে আমাদের আলোচনার বিষয় সোমে উদ্বোধন, মঙ্গলেই রামলালা দর্শনে বিশৃঙ্খলা, নামলো আধা সেনা কমব্যাট ফোর্স। এরকম পরিস্থিতি যে স্বয়ং মুখ্যমন্ত্রী আকাশপথে পরিদর্শন পর্যন্ত করেছেন। পুলিশের ভূমিকায় প্রচন্ড ক্ষুব্ধ তিনি। রাজনৈতিক কর্মসূচিতে ছুটি, নেতাজির জন্মদিনে কেন নয়, কেন্দ্রের সমালোচনা মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে একই প্রশ্ন তোলা হয়েছে। কখনো আমরা কিছু বলি, কখনো ওরা বলেন। মমতার সঙ্গে সম্পর্ক ভালো, বার্তা রাহুল গান্ধীর। ফলে সেই জোটের সম্ভাবনা কি তাহলে সম্পূর্ণ মুছে যায়নি এই বঙ্গে? সিপিএমকে তীব্র আক্রমণ মমতার, পরদিনই তৃণমূলের মঞ্চে সিপিএম। এই ছবি দেখা গিয়েছে মালদায়। নিঃসন্দেহে তা নিয়ে একেবারে বিরোধীদের তরফে, মূলত বিজেপির তরফে প্রশ্ন তৈরি হচ্ছে। কিন্তু শুরুতে দেখাতে চাইবো গতকাল লাইভ একেবারে আপনাদের দেখিয়েছি যেভাবে রাজকীয় উদ্বোধন হয়েছে রাম মন্দিরে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী, আর ঠিক পরদিনই এইরকম ছবি দেখা গিয়েছে অযোধ্যায়। রামলালার দর্শনের জন্য ভিড় উপচে পড়েছে, এবং সেই ভিড়কে সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে পুলিশকে। বারে বারে ব্যারিকেড ভেঙেছে, একটা মাত্র দড়ি দিয়ে ভিড় সামাল দেওয়ার পরিস্থিতি প্রচেষ্টা করেছে পুলিশ। এবং যখন পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে যাচ্ছে, তখন কমব্যাট ফোর্স নামাতে হয়েছে। অ্যান্টি টেরোরিজম ভেহিকেলের মুভমেন্ট পর্যন্ত লক্ষ্য করা গিয়েছে। এইরকম হচ্ছে পরিস্থিতি যে ব্যারিকেডকে একেবারে ঠুনকো মনে হয়েছে প্রবল ভিড়ের চাপে। এই মুহূর্তে দুজন প্রতিনিধি অযোধ্যা থেকে সরাসরি রয়েছেন, অর্ণব মুখোপাধ্যায় এবং উজ্জ্বল মুখোপাধ্যায়। কিন্তু আমি শুরুতে অর্ণব এইটা তোমার থেকে জানতে চাইবো, গত 5-6 দিন ধরে লাগাতার তুমি আমাকে আমাদের দর্শকদের অযোধ্যার পরিস্থিতি তুলে ধরছিলে, এবং তুমি দেখাচ্ছিলে যে গতকাল এইরকম একটা পরিস্থিতি ছিল যে কার্যত মাছি গলার পর্যন্ত জো ছিল না। 24 ঘন্টার মধ্যে ছবিটা কার্যত আমূল বদলে গেল, এবং পুলিশ প্রশাসনকে অসহায় লেগেছে। প্রশ্ন এখানে উঠছে, এরকম কি পরিস্থিতি আজ করতে পারেনি পুলিশ? একটা মাত্র গেট কেন খোলা ছিল? দেখো, বস্তুত সকালের দিকে যেটা দেখা গিয়েছে, যেহেতু ট্রেন এবং গাড়ি সমস্ত কিছুই চলছিল, সেই কারণে প্রচুর মানুষ চলে আসেন। এবং চলে আসার প্রথমে সকালের দিকটা ঠিক ছিল, বেলা বাড়তে বাড়তে পরিস্থিতি খারাপ হয়, এবং পরিস্থিতি এতটাই খারাপ হয় যে পুলিশকে সামাল দিতে রীতিমতো গলদঘর্ম হয়। তবে এই মুহূর্তের ছবিটা তোমাকে দেখিয়ে দেবো। এখন কিন্তু আস্তে আস্তে বিষয়টা অনেকটা নিয়ন্ত্রণে এসছে। আমাদের একদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে এসএসবি রয়েছে, অর্থাৎ এসএসবি এখানে আমরা যেরকম ভাবে দেখছি যে এসএসবি পাহারায় রয়েছে, আর একদিকে আমরা দেখতে পাচ্ছি সিআরপি আর র্যাফ তারা রয়েছে, এবং সেই সঙ্গে হচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ রয়েছে। অর্থাৎ প্রায় 3টে স্তরে এখানে নিরাপত্তা বলয় রয়েছে। একদিকে ঠিক আমার পিছন দিকে আমরা যেরকম দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে হচ্ছে এসএসবি, এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সিআরপি রয়েছে এবং উত্তরপ্রদেশ পুলিশ রয়েছে। এবং সকালে যেটা ছাড়া হচ্ছিল যে একসঙ্গে একটা গ্রুপকে ছাড়া হচ্ছে, ব্যারিকেড করে আটকানো হচ্ছে, আবার আর একটা ব্যারিকেডে আটকানো হচ্ছে, রাম মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে। কিন্তু আস্তে আস্তে পুলিশ তার পদ্ধতিটা চেঞ্জ করে।
এবং এখন একটা লাইন করে দেওয়া হয়েছে এই রামপথ, আমরা রামপথের ওপরে রয়েছি, আর এই জায়গা থেকে শুরু হচ্ছে জন্মভূমি পথ। তুমি দেখতেই পাচ্ছ কালকে অনুষ্ঠান হয়ে গিয়েছে, সমস্ত তোরণ খোলার কাজ চলছে, সেইখান দিয়ে কিন্তু রামপথ থেকে জন্মভূমি পথের দিকে একটা নির্দিষ্ট লাইন করে এই মুহূর্তে মানুষজনকে ঢোকানো হচ্ছে। অর্থাৎ আমরা যেটা দেখেছিলাম যে দুপুরের দিকে যে বিশৃঙ্খলা দেখেছিলাম, এবং এখানে রীতিমতো পুলিশকে হাত জোড় করতে হয়, কারণ পুলিশের সঙ্গে প্রায় ধাক্কাধাক্কি হওয়ার মতো পর্যায়ে। পুলিশের পক্ষ থেকে হাত জোড় করে বলা হয় যে আপনারা বসে পড়ুন, বসলে অন্তত ধাক্কা এড়ানো সম্ভব। তাও দু একজন যে আহত হননি এরম নয়, তাদেরকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে আমরা দেখিয়েছি। কিন্তু আমি উজ্জ্বল, এইটা তোমার থেকে জানতে চাইছি যে এই এখন যখন এইরকম একটা আমি বলছি যে স্ট্যাম্পিড হওয়ার মতন পরিস্থিতির পর যে ব্যবস্থাপনা পুলিশের লক্ষ্য করা যাচ্ছে, সেই পরিস্থিতি সেই ব্যবস্থাপনা আগে কেন লক্ষ্য করা গেল না? এক দুটো সম্ভাবনা হতে পারে। এক হচ্ছে পরিস্থিতি এইরকম হতে পারে, সেটা আজ করতে পারেনি পুলিশ, অথবা পুলিশের প্রপার প্ল্যানিংই ছিল না। একদম তাই, এই প্রশ্ন কিন্তু উঠছে, এবং এই প্রশ্নের কারণেই কিন্তু আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে যোগী আদিত্যনাথ তিনি হেলিকপ্টারে চড়ে এই গোটা অঞ্চলটা প্রদক্ষিণ করেন এবং গোটা পরিস্থিতি তিনি নিজে দেখে তারপরে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন, এমনটাই খবর। ধর্মতলা চত্বরে পুলিশের লাঠিচার্জের পর যে অবস্থা হয় দেখো, অতনু সেই ছবিটা দেখাচ্ছে। এখানে জুতো পরে থাকা দেখে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে সকালে এই গোটা চত্বরটা কি চেহারা নিয়েছিল। প্রচুর মানুষের জুতো পরে রয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। আসলে সকালে যেটা হয়েছিল যে গতকাল অত বড় একটা মেগা ইভেন্টের পর পুলিশের সম্ভবত মনে হয়েছিল যে এখানে সামান্য কিছু পুলিশ থাকলেই তারা অবস্থা নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যারা আসছেন প্রথমত দুদিন ধরে তারা অপেক্ষা করেছেন, তারা মন্দিরের ধারে কাছে পৌঁছাতে পারেননি। এই প্রচণ্ড ঠান্ডার মধ্যেও তারা রাস্তায় বসেছিলেন, খালি পায়ে তারা মন্দির দর্শনে আসছেন। ফলে তারা কিন্তু কোনো রকম বাদ মানতে রাজি ছিলেন না। তাদের কাছে একমাত্র লক্ষ্য ছিল কখন তারা মন্দির দর্শন করবেন এবং একেবারে রামলালার কাছে পৌঁছে যাবেন। ফলে তাদের যে প্রবল চাপ, সেই চাপ নেওয়ার মতন ইনফ্রাস্ট্রাকচার ছিল না পুলিশের। এখন যেটা দেখতে পাচ্ছ দেখো, একদম লাইন করে পর সাধারণ মানুষকে ঢোকানো হচ্ছে এবং খুব স্মুথ হচ্ছে। বিকেলের থেকে আমরা দেখেছি ব্যাপারটা কিন্তু পুরোটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। স্মুথ ফ্লোটা এখন দেখা যাচ্ছে মসৃণ ভাবে, অত্যন্ত সুশৃঙ্খল ভাবে দর্শনার্থীরা যাচ্ছেন, রাম মন্দিরে প্রবেশ করছেন, রামলালাকে দর্শন করছেন। এইটাই তো সারা দিনের ছবি হওয়ার কথা ছিল, কিন্তু সেইটা হলো না। কার গাফিলতিতে, ত্রুটি কোথায় রয়ে গেল? আমি কেয়া ঘোষের কাছে শুরুতেই আসবো। আমি বলছি কেয়াদি, এ রাজ্যের একেবারে পুলিশ প্রশাসন অপদার্থ, ব্যর্থ, বারে বারে এই অভিযোগ আপনারা তুলেছেন। কতটা ব্যর্থ, কতটা অপদার্থ সেটা বোঝাতে গিয়ে তুলনা হিসাবে যোগী রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকার কথা বারে বারে আপনারা তুলনায় টানেন। আমি বলছি গতকাল একটা ন্যাশনাল ইভেন্ট, যেখানে একেবারে বিদেশ থেকেও বহু অতিথি অভ্যাগতরা এসেছিলেন, তার 24 ঘন্টার মধ্যে এইরকম একটা পরিস্থিতি, একটা ভিড় সামাল দেওয়া গেল না। আমি বলছি এই হচ্ছে যোগী রাজ্যে প্রশাসনের আসল চেহারা বলে বিরোধীরা এইবার প্রশ্ন তোলার সুযোগ পেয়ে যাচ্ছে। সবার আগে বলি যে এই যে আপনি দেখালেন, আপনাদের প্রতিনিধিরা দেখালেন, উজ্জ্বল এবং অর্ণব দুজনেই দেখালেন যে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে, এটাই হচ্ছে যোগী রাজ্যের পুলিশের ম্যাজিক। এখানে কোনো দুর্ঘটনা ঘটেনি, অনভিপ্রেত ঘটনা ঘটেনি। 500 বছরের অপেক্ষা, শুভ্রজিৎ, মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, তাদের আবেগ নিশ্চয়ই অভিপ্রেত ছিল। আমি বলছি লাখো লাখো দর্শককে সামলানোর জন্য একটা মাত্র দড়ি, কয়েকটা ঠুনকো ব্যারিকেড, এইটা অভিপ্রেত ছিল। তারপরে বলবেন যে একেবারে ভাবাবেগে তারা এসেছেন, এরকম একটা পরিস্থিতি তো হবেই। হয়নি, কারোর প্রাণ যায়নি, এইটা ভাগ্য ভালো আপনাকে বলতে হবে। আরে আপনি তো প্রশ্নটা করেছেন, আমি বুঝে গেছি আপনার কি কনসার্ন, আপনি কোন লাইনে বলছেন। আমি উত্তরটা শুনেন। 8000 পুলিশ ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে। সেখানে রয়েছেন মুখ্য সচিব, সেখানে রয়েছেন স্পেশাল ডিজি, তারা ব্যক্তিগত সেখানে দাঁড়িয়ে থেকে অন গ্রাউন্ড তারা পুরো ঘটনাটা পর্যবেক্ষণ করছেন এবং নিয়ন্ত্রণ করেছেন। এবং সবার আগে আমি তো বলছি, মানুষ 500 বছর অপেক্ষা করেছেন এই দিনটা দেখার জন্য। তাদের যে পরম শ্রদ্ধেয়, তাদের আরাধ্য দেবতা রামলালাকে দর্শন করার জন্য। খুব ফ্র্যাঙ্কলি বলছি শুভ্রজিৎ, আমি এখানে বসে আছি, আমার হৃদয়টা অযোধ্যাতে রয়েছে। আরো প্রচুর মানুষ তারা যেতে চাইছেন বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে। এই উচ্ছ্বাস, এই যে অপেক্ষা করেছিলেন, যে রামলালা তাঁবুতে ছিলেন গত এত বছর ধরে, তারপর যে ভব্য মন্দিরে তাকে যে ফাইনালি তাকে নিয়ে যাওয়া হলো,
আপনি মানুষের আবেগটা করবেন না? নিঃসন্দেহে আপনি যেটা বলছেন আমি নিশ্চয়ই বলছি অনুবিপ্রেত ছিল, পুলিশের হয়তো আরো বেশি করে প্ল্যানিং করা উচিত ছিল, কিন্তু সবটাই তো হলো আপনি যে কথাগুলো বলছেন তার সঙ্গে একেবারে উত্তরপ্রদেশের যিনি একেবারে মুখ্যমন্ত্রী তিনি একমত নন, তিনি পুলিশের ভূমিকা নিয়ে চূড়ান্ত ক্ষুব্ধ, এতটাই ক্ষুব্ধ, আমি অরূপ চক্রবর্তীর কাছে আসবো, এতটাই ক্ষুব্ধ যে স্বয়ং তিনি হেলিকপ্টারে চড়ে গোটা জায়গা পরিদর্শন করতে হচ্ছে। আমি বলছি এরকম একটা পরিস্থিতি কেন তৈরি হবে উত্তরপ্রদেশে, যে যোগী রাজ্যের পুলিশ সম্পর্কে এ রাজ্যের বিজেপি প্রতিনিধিরা বারে বারে গর্বের সঙ্গে বলে ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্রে বিজেপি রাজ্যে বিজেপি, এই হচ্ছে সেখানকার পরিস্থিতি। অরূপ চক্রবর্তী, শুধু উত্তরপ্রদেশ কতটা উত্তম প্রদেশ সেটা করোনার সময় সারা দেশবাসী দেখেছে। উত্তরপ্রদেশের গঙ্গায় করোনা রোগীদের লাশ ভাসিয়ে দেওয়ার সময় উত্তরপ্রদেশ কতটা উত্তম প্রদেশ সেটা হাতরাসের সময় সারা ভারতবর্ষের মানুষ দেখেছে। একমাত্র রাজ্য উত্তরপ্রদেশ যেখানে ধর্ষক বিধায়কের সমর্থনে বিজেপি রাস্তায় নেমে মিছিল করেছে, সেখানে যখন ধর্ষকের পিতা থানায় কমপ্লেন জানিয়ে ফিরে যাচ্ছেন তখন তাকে গাড়ি চাপা দিয়ে দেওয়া হচ্ছে। তো এই অ্যানার্কিগুলো ভারতবর্ষের মানুষ দেখে দেখে অভ্যস্ত, কিন্তু আমার কনসার্নটা অন্য জায়গায়। এই যে এটা তো সত্যি কথা যে অসংখ্য দর্শনার্থী আজকে রামলালার দর্শনে গেছেন, তারা তো হৃদয়ের দেবতাকে দর্শন করতে গেছেন, সেইখানে এই ধরনের মিসম্যানেজমেন্ট আসলে একটাই জিনিসের জন্য, কারণ তাদের যে উদ্দেশ্য ছিল 22শে জানুয়ারি একটা অসম্পূর্ণ মন্দিরে, যে অসম্পূর্ণ মন্দিরে কখনো দেবতার প্রাণ প্রতিষ্ঠা হতে পারে না, এই কথা আমরা বলছি না, আমাদের ধর্মগুরুরা শঙ্করাচার্যরা বারংবার করে বলেছেন এটা হিন্দু ধর্মের সনাতন ধর্মের অপমান। শুধুমাত্র ভোটের নির্বাচনী ফয়দা তোলার জন্য এই অসম্পূর্ণ মন্দিরে উদ্বোধন করার একটাই কারণ ছিল, যে কারণ আজ থেকে বহু বছর আগে স্বয়ং রবীন্দ্রনাথ লিখে গিয়েছেন, রত্ন সিংহাসন পরে দীপিতেছে রতন বিগ্রহ, শূন্য তাহা শূন্য নয় রাজদম্ভে পূর্ণ, সাধু কহে আপনায় স্থপিয়াছ জগতের দেবতারে নয়। নরেন্দ্র মোদী আসলে রাম মন্দির উদ্বোধন করেননি, মোদী নিজের ভোট ব্যাংক সিকিউর রাখার জন্য যে কাজ করেছেন, আসলে ভগবান মর্যাদা পুরুষোত্তম রামকে বিজেপি তার পলিটিক্যাল ক্যাডার হিসেবে ব্যবহার করছে। যখন নির্বাচন আছে তখন ভগবান রামকে সামনে আনা হয়, যারা যারা ভগবান রামকে পার্টির ক্যাডার হিসেবে ব্যবহার করে তাদের উদ্দেশ্যে একটাই কথা, রাম কা নাম বদনাম না করো, রাম का नाम बदनाम ना करो, भगवान रामेर नाम बदनाम করছে ভারতীয় জনতা পার্টি। তাদের থেকে এই জ্ঞানের বাণী কোন সনাতনী হিন্দু মেনে নেবে না। ধর্মকে রাজনীতির অস্ত্র হিসেবে ব্যবহার করছে, কে শুধুমাত্র ধর্মের কারণে তার আরাধনা করছে, এই নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু এটা সকলে মানবেন যে সবার উপর মানুষত্ব তাহার উপরে নাই। এই মানুষগুলো যারা একেবারে ধর্মীয় ভাবাবেগ থেকে রামলালার দর্শন করতে গিয়েছেন, তারা আজকে যে প্রাণের ঝুঁকিটা নিয়ে রামলালার দর্শন করলেন, তার দায়িত্বটা কে নেবে? এইখানে আমি আমার বাকি অতিথিদের কাছে আসার আগে একবার দর্শকদের দেখাতে চাইবো যে রাহুল গান্ধী বা কংগ্রেস সাংসদ, তিনি বলছেন যে কোনো ঢেউ নয়, মাঝে মধ্যেই তো এটা একেবারে ওয়েভ বলা হচ্ছে। রাহুল গান্ধী বলছেন যে কোনো ঢেউ নয়, পুরোটা হচ্ছে বিজেপির রাজনৈতিক প্রোগ্রাম, একেবারে মোদি শো। রাম মন্দির উদ্বোধনকে এভাবেই কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। দেখুন, ऐसी कोई बात नहीं है कि लहर है, ऐसी कोई बात नहीं है। मैंने आपको उस दिन भी बताया, ये बीजेपी का एक पॉलिटिकल प्रोग्राम है, इसमें उन्होंने नरेंद्र मोदी जी ने वहाँ पे मतलब पूरा फंक्शन किया, शो किया, वो सब ठीक है, अच्छी बात है, मगर हमारी क्लैरिटी है हमारा क्या प्रोग्राम है। हमने आपसे बोला पाँच न्याय देश को मजबूत बनाने के लिए, ये हमारा प्लान है और ये हम आपके सामने रखेंगे। রাহুল গান্ধী প্ল্যানের কথা বলছেন, এই ছবিটা কিন্তু দেখিয়ে দিয়েছে যে সত্যি কোনো প্রপার প্ল্যানিং কি ভিড় সামলানোর জন্য উত্তরপ্রদেশ পুলিশের ছিল। দিনের শেষে বড় প্রশ্ন হিসেবে এই কথাগুলো সামনে আসছে। একেবারে আলোচনা শুরুতে কেয়া ঘোষ বলছিলেন যে আবেগের কথা, ধর্মীয় আবেগের কথা, রাম আবেগের কথা। এইখানে অনেকে প্রশ্ন তুলছেন, বিশেষ করে তৃণমূলের তরফে প্রশ্ন তোলা হচ্ছে যে রাম আবেগ যেভাবে কেন্দ্রকে স্পর্শ করে, নেতাজি আবেগ কি সেভাবে কেন্দ্রকে স্পর্শ করে না? নইলে ছুটি কেন ঘোষণা করা হলো না? কৌস্তব চট্টোপাধ্যায়ের দল একইভাবে কিন্তু সেই নেতাজির জন্মদিনে কেন কেন্দ্র ছুটি ঘোষণা করে না, এই প্রশ্ন তুলেছে কৌস্তব চট্টোপাধ্যায়। দুটো বিষয় নিয়ে আসবো। এক হচ্ছে এই রকম ভিড়ে যদি কোনো নাশকতামূলক ঘটনা ঘটতো, তার পরিণতি কতটা মারাত্মক হতে পারত। গতকালকে ছুটি ঘোষণা করা হয়েছে, কিন্তু আজকের এই বিশেষ দিনে কেন ছুটি ঘোষণা করা হলো না? তোমার দলও কিন্তু প্রশ্ন তুলছে। প্রশ্নটা তো স্বাভাবিক, দেশপ্রেম দিবস হিসেবে আমরা পালন করি। আমি দেখলাম রাম ঘরে এসেছে, তো ভালো, খুবই ভালো। রাম আগে বোধহয় তাঁবুতে ছিল, তারপর আগে শুনেছিলাম রাম জঙ্গলে ছিল। আমি খুবই অবাক হব না যদি আগামী দিনে ফেলুদা কোথায় জন্মেছিল তাই নিয়ে কলকাতায় মারামারি লেগে যায়, আমি অবাক হব না। রামকে অনেকে দেবতা বলে মানতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, তাতে আমাদেরও কোনো অসুবিধা নেই। কিন্তু আমি শুধু বলছি, আমি এবিপির গাড়ি করে যখন আসছিলাম, তোমাদের গাড়িতে তেল ভরতে গিয়েছিল আর কি গাড়ি, তো আমি তখন গাড়ি পেট্রোল পাম্পে গিয়ে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম 5 বার বললাম। আমি দেখলাম দাম কমেনি তো,
চাকরি প্রার্থীদের চাকরি হয়নি তো। গতকাল রাম মন্দির হয়ে যাওয়ার পর কেরোসিন তেলের দাম কমেনি তো, ডিজেলের দাম কমেনি তো, মূল্যবৃদ্ধি কমবে না তো। আসলে মানুষের ধর্মের জিগির তোলা হয়েছে, 10,000 লোক নিয়ে লোক হাসানো ব্রিগেডে গীতা পাঠ হয়েছে। আরে সরকারের এসব কাজ নাকি? সরকারের 5 জন আলোচনা করা দরকার এখানে। 5 জন বিচারপতি যিনি রায় দিলেন তাদের মধ্যে একজন, শুধু রাম মন্দির গতকাল হয়নি, কথাটা বলতে হবে, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির হয়েছে বুঝলাম। 5 জন যারা রায় দিলেন, ঐতিহাসিক রায় দিলেন, সেই রায়ের মধ্যে একজনকে বিজেপি রাজ্যসভার এমপি করেছেন, তারা আমন্ত্রিত ছিলেন। এক অভিনেত্রী গতকাল গিয়ে যেরকম চিৎকার করছিলেন, মনে হলো উনি বোধহয় নিজে অস্কার পেয়ে গেছেন। আসলে মানুষের জন্য কাজ না করতে পারলে এই ধর্মের জিগির সামনে তুলে নিয়ে আসা হয়। আমি বলছি উত্তর ভারতের না শুভ্র অনেক মানুষ একে অপরের সাথে দেখা হলে রাম রাম বলে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু রামের নাম নিয়ে অন্য ধর্মের মানুষের ওপর আক্রমণ, সেটা খারাপ। আর আজকে দেখছেন যে মানুষ, বিজেপি হয়তো ভাবতে পারে বহু মানুষ তারা রামকে দেবতা বলে পালন করেন, তাতেও আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু সেই দেখে ভাববেন না যে বিজেপির জয় জয়কার হয়ে গেল। এটা 10 দিন, 12 দিন, 15 দিন, 20 দিন থাকবে। যে গরিব মানুষগুলো আজকে দৌড়তে দৌড়তে ওই রাম মন্দিরে যাচ্ছে, তারা বুঝতে পারছে তাদের দৌড়তে দৌড়তে যেতে হবে, পায়ে হেঁটে যেতে হবে, পড়ে যেতে হবে, পদপিষ্ট হতে হবে। আর ওখানকার মুখ্যমন্ত্রী আদানিদের পয়সায় চার্টার ফ্লাইটে করে উপরে ঘুরে ওপর থেকে দৃশ্য হচ্ছে দেখলে। কিন্তু আমি এখানে এখনো যেহেতু বলার সুযোগ পাইনি, আমি ওর সাথে একটু দ্বিমত পোষণ করি। উৎসবের সাথে বাকি সব জায়গায় একমত হলো যে এটা ঘটনার ভগবান রামের সত্যতা নিয়ে আমরা যারা ধর্মে বিশ্বাসী আমাদের মনে কোনো সংশয় নেই, কিন্তু তার সাথে সাথে এটাও ঘটনা দেশের গরিব মানুষের রাম নাম সত্য হয় যারা করে দিয়েছে, তার নাম নরেন্দ্র মোদী। আমি স্বপন দাশগুপ্ত কাছে এখানে ধর্মের জিগির, আমি একেবারে প্রশ্ন হচ্ছে যে ধর্মের জিগিরের কথা কিছুক্ষণ আগে কৌস্তব চলছিল। আমি বলছি এই ধর্মের জিগিরের মাঝে যারা স্বাধীনতা সংগ্রামী, যারা দেশের জন্য প্রাণ বলিদান দিয়েছেন, তাদের কি গুরুত্বহীন করে দিচ্ছে কেন্দ্র? এই প্রশ্ন তো শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, সিপিএমও তুলছে। কেন ছুটি ঘোষণা করা হবে না আজকের দিনে? ঠিক কথা, 49 বছর কংগ্রেস দেশ চালিয়েছে, 34 বছর সিপিএম, এছাড়া যুক্তফ্রন্টের 3 বছর, 37 বছর পশ্চিমবাংলায় চালিয়েছে। বিরোধীরা বিভিন্ন সময় আছে, বিজেপিও মোটামুটি প্রায় 15 বছর দেশ চালিয়েছে। সিপিএম কবে সংসদে দাঁড়িয়ে সিপিএমের এতজন সদস্য নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি দিতে হবে বহুবার বলেছে? কোথায় বলেছে? বহুবার বলেছে, সংসদে বলেছে, বহুবার বলেছে, দেশের প্রধানমন্ত্রীকে বলেছে, আজকে না। সিপিআইএম না, প্রধানমন্ত্রী দেশের প্রথম প্রধানমন্ত্রী হওয়া উচিত ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু, তার জন্মদিনে কেন জাতীয় ছুটি ঘোষণা হবে না? কেন এসব কথা বলছে? নেতাজি কি আইনজীবী না রাজনৈতিক দলের প্রতিনিধি? বলুন স্বপনদাকে বলতে দিন। হ্যাঁ, সিপিএম না হয় খারাপ, ওরা বলেন, আপনি কি দাবি করছেন? আপনি দাবি করছেন? রাখতে দিন। একজন বাঙালি হিসেবে নিশ্চয়ই দাবি করব। নেতাজি কেন বাঙালি, ভারতীয় হিসেবে দাবি করবেন না? একজন বাঙালি হিসেবে করব না, ভারতীয় হিসেবে করবেন না। অরূপদা বলতে দিন। না, করব না। আচ্ছা, সাভারকার একজন ভারতীয় হিসেবে আমি ছুটির দাবি করব না, এই কারণে তাহলে কালকে অনুকূল ঠাকুরের শিষ্যটা বলবে যে অনুকূল ঠাকুরের জন্মদিন ঠাকুরের আপনি কালকে মতুয়াদের অনুকূল যারা কামচোর, অনুকূল ঠাকুর যারা কামচোর, যারা কামচোর তারা ছুটির কথা বলে, যারা মুছলে কাঁদে তার নামে আন্দামানের সেলুলার জেল হবে, যারা মুছলে কাঁদে তার নামে আন্দামানের সেলুলার জেল হবে। ভাইপো কথা বলছে, ভাইপো সুপ্রিম কোর্টে দিয়েছে, ভাইপো সুপ্রিম কোর্টে এইখানে আপনাদের দেখাতে চাইবো একটা ছোট্ট বিরতিতে যাওয়ার আগে জানাবো, এবং বিরতির পর তা নিয়ে আলোচনা হবে। চুরির কথা বারে বারে উঠছিল, গরু চুরির অভিযোগ যার বিরুদ্ধে রয়েছে, যিনি এই মুহূর্তে তিহার জেলে রয়েছেন, সেই কেষ্ট অর্থাৎ অনুব্রত মণ্ডল আজকের দিনে, আজকে যখন বীরভূম নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কেষ্টর প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিহার জেলে এই মুহূর্তে রয়েছেন সকন্যা কেষ্ট, ফের পাশে থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন কেষ্টকে ভোলা যাবে না, বিনা কারণে তাকে আটকে রাখা হয়েছে। জেলবন্দি কেষ্টর পাশে দাঁড়িয়ে ফের দলীয় নেতৃত্ব বুঝিয়ে দিলেন, নেত্রী একেবারে নেতৃত্ব দিতে পারেন অনুব্রত মণ্ডল, কার্যত সেটা বুঝিয়ে দিয়েছেন আজকে দলীয় বৈঠকে, এমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এর আগে আপনারা জানেন যে বীরের সম্মান দিতে হবে কেষ্টকে, যখন জেল থেকে বেরোবেন এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। আজকে স্পষ্ট বলছেন যে কেষ্টকে ভোলা যাবে না, বিনা কারণে তাকে আটকে রাখা হয়েছে।
এর আগে আপনারা জানেন যে পশ্চিম মেদিনীপুরের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক হয়েছে, মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক হয়েছে, আজকে বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে যখন বৈঠক হচ্ছে এই বার্তা তৃণমূল নেতৃত্ব দিচ্ছেন। কি হলো বৈঠকে আমরা জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে। এইটা আমাদের আশাবুল জানাও যে একেবারে জেলা স্তরে তৃতীয় বৈঠক সম্ভবত, আজকে কি কি বিষয়ে আলোচনা হলো, তৃণমূল নেত্রী কি বললেন? সম্ভবত যোগাযোগের সমস্যা হচ্ছে, আমি আবার আশাবুলের সঙ্গে যোগাযোগ করব, কিন্তু তার আগে আপনাদের জানাই যে জেলবন্দি কেষ্টর পাশে অর্থাৎ অনুব্রত মণ্ডলের পাশে থাকার ফের বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। জেল থেকে বেরোলে জায়গা ফেরত পাবে অনুব্রত মণ্ডল, অর্থাৎ জায়গা ফেরত পাবে বলতে আবার জেলা সভাপতি করা হবে যেই মুহূর্তে জেল থেকে বেরোবেন অনুব্রত মণ্ডল। তিনি বলছেন কাজে লাগাতে হবে ঘনিষ্ঠদের। গরু পাচার মামলায় প্রায় 1.5 বছর ধরে জেলবন্দি রয়েছেন কেষ্ট অনুব্রত মণ্ডল, তার পাশে দাঁড়িয়েছেন তৃণমূল নেত্রী। বীরভূমে তৃণমূলের কোর কমিটি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় গঠন করে দিয়েছিলেন, সেই কোর কমিটির সদস্য সংখ্যা ছিল 9, সেখান থেকে কমে দাঁড়ালো 5। চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিংহ, আশিস বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত ঘোষ। লোকসভা ভোটে ফের তৃণমূল প্রার্থী হচ্ছেন সে বিষয়ে আজকে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে, কিন্তু যে কোর কমিটি সেই কোর কমিটির সদস্য সংখ্যা কমে গিয়েছে, 9 জন থেকে কমে 5 জনে এসে দাঁড়িয়েছে। কিন্তু নিঃসন্দেহে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে কালীঘাটে যে বৈঠক হয়েছে বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে, সেখানে স্পষ্ট বার্তা দিয়েছেন একেবারে দল এবং তৃণমূল নেত্রী অনুব্রত মণ্ডলের পাশেই রয়েছেন। তিনি যখন ফিরে আসবেন অর্থাৎ জেল থেকে বেরোবেন তাকে জায়গা ফেরত দেওয়া হবে, অর্থাৎ আবার জেলা সভাপতি পদে তাকে ফিরিয়ে নিয়ে আসা হবে। আজকে শতাব্দী রায় তিনি কি বললেন দেখুন একবার। 5 জনের একটা কমিটি করা হয়েছে, যে কমিটিতে আশিস ব্যানার্জি, চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী, রানা সিং আর সুদীপ্ত ঘোষ 5 জন আছে, এবং বাকি যখন যাকে যাকে দরকার হবে তাকে তাকে নিয়ে কাজ করা হবে। কাজল শেখ নেই কেন? মমতা ব্যানার্জি জানে আমি আর অনুব্রত মণ্ডল বেরিয়ে আসবে, এবং তাকে সে তো সাংগঠনিক জায়গা থেকে আমাদের দলের জন্য অনেক দিন অনেক কাজ করেছে এবং এখনও যে জায়গায় সেটা দলের জন্য রয়েছে, সুতরাং তাকে সম্মান দেওয়া, তাকে ভুলে না যাওয়ার ব্যাপার যে তাকে তার সব সংগঠনকে উল্টে ফেলা এরকম হবে না, এবং অনুব্রত মণ্ডল ফিরে আসলে তার জায়গাটা থাকবে। তার সংগঠনের ছিল, তাদেরকে একদম পাল্টে দিয়ে দেওয়ার ভাবনা যেন কেউ না ভাবে। এটা কি নেত্রী বলেছেন আপনাদের? হ্যাঁ, খুব যে গোষ্ঠী হচ্ছে তাও নয়, কিছু কিছু জায়গায় মানুষের একটু অভিযোগ অভিমান থাকে বা দলের মানুষেরও অভিমান থেকে থাকে, সেগুলোকে মিটিয়ে নেওয়া এবং একসঙ্গে দলকে জেতানো। 2টো সিট মমতা ব্যানার্জির সিট, 2টো সিট জিততেই হবে, এটা একমাত্র বার্তা। এর আগে আপনারা জানেন যে নেতাজি ইন্ডোরে বৈঠকে একেবারে পার্থ চট্টোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিয়েছেন, জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে থাকার বার্তা দিয়েছেন, এমনকি এই কথাও বলেছেন আমাদের 4 জনকে গ্রেফতার করলে ওদেরও 8 জনকে গ্রেফতার করা হবে। আজকে একেবারে দলীয় বৈঠকে তৃণমূল নেত্রী স্পষ্ট বুঝিয়ে দিলেন যে তিনি অনুব্রত মণ্ডলের পাশেই রয়েছেন, অর্থাৎ তার মানে কি অরূপদা দল তাহলে বিশ্বাসই করে না যে দুর্নীতির অভিযোগ এদের বিরুদ্ধে বিন্দুমাত্র সত্যি, পুরোটা রাজনৈতিক প্রতিহিংসা বলে আপনারা মনে করছেন? আমরা মনে করছি না। স্বয়ং ইডি সূত্র মারফত অনুব্রত মণ্ডলের দেহলক্ষ্মী সম্পত্তির খতিয়ান আপনাদের মিডিয়ার মাধ্যমে জানিয়েছিল। 20 কোটি থেকে শুরু হয়েছিল, 70 কোটি, 125 কোটি হয়ে গল্পের গরু 600 কোটিতে গাছে উঠেছিল। তারপর যখন ইডি চার্জশিট জমা দিল অনুব্রত মণ্ডলের দেহরক্ষী, দেখা গেল 17 লক্ষ টাকা তারা অ্যাটাচ করেছে এবং তার মধ্যে 7 লক্ষ টাকা লোন রয়েছে। অর্থাৎ এই যে গল্পের গরু গাছে ওঠানো, এই একই জিনিস আমরা একটু আপনাকে থামাচ্ছি, আমি সরাসরি আশাবুল হোসেনের সঙ্গে কথা বলবো। আশাবুল, কি হলো আজকে বৈঠকে, কি নিয়ে আলোচনা হলো এবং অনুব্রত মণ্ডলের পাশে থাকার স্পষ্ট বার্তা তৃণমূল নেত্রী দিচ্ছেন? দেখো, এবারই প্রথম অনুব্রত মণ্ডলকে ছাড়াই লোকসভা নির্বাচনে তৃণমূল লড়াই করতে যাচ্ছে, এবং তুমি জানো যে বীরভূম জেলায় অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ভরসার জায়গা ছিল, এবং আজকের বৈঠকে খুব স্বাভাবিকভাবেই তার কথা উঠে আসে। এবং সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকের বৈঠকে অনুব্রত মণ্ডলকে নিয়ে বলতে গিয়ে বলেছেন যে বীরভূম জেলা সংগঠনে অনুব্রত মণ্ডলের অবদান আছে, তার অবদানকে অস্বীকার করার উপায় নেই, ফলে তার যারা লোকজন আছে তাদের সংগঠনে যথেষ্ট গুরুত্ব দিয়ে কাজ করতে হবে, এবং অনুব্রত মণ্ডলকে বিনা কারণে আটকে রাখা হয়েছে, ও একদিন ফিরে আসবে এবং ফিরে এলে তাকে যথাযথ গুরুত্ব দেওয়া হবে, তার জায়গায় ফিরিয়ে আনা হবে। এবং লোকসভা নির্বাচনে কিভাবে লড়তে হবে দলকে তার দিক নির্দেশ করেছেন। 5 জনের একটি কোর কমিটি গঠন করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বৈঠকে, এবং সেই 5 জনের কোর কমিটি রয়েছেন
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহা, রয়েছেন বিকাশ রায়চৌধুরী, সুদীপ্ত ঘোষ এবং অভিজিৎ সিনহা। এই 5 জনের কমিটি তিনি করে দিয়েছেন যারা নির্বাচন পরিচালনা করবে। এছাড়াও বিভিন্ন নেতাকে তিনি বিভিন্ন বিধানসভা ভাগ করে দিয়েছেন, যেমন আশিস বন্দ্যোপাধ্যায়কে রামপুরহাট এবং হাসান কেন্দ্রের দায়িত্ব দিয়েছেন, অভিজিৎ সিনহাকে দিয়েছেন লাভপুর এবং সাঁইতিয়ার দায়িত্ব, চন্দ্রনাথ সিনহাকে দিয়েছেন বোলপুর, নলহাটি, ময়ূরেশ্বর এবং মুরারয়ের দায়িত্ব, কাজল শেখকে দিয়েছেন নানুর এবং কেতুগ্রামের দায়িত্ব এবং বিকাশ রায়চৌধুরীকে সিউড়ি এবং দুবরাজপুরের দায়িত্ব দিয়েছেন। অর্থাৎ সুপ্রজিৎ, তুমি বুঝতে পারছো যে যেখানে অনুব্রত মণ্ডলের উপর পুরো দায়িত্ব থাকতো, এবার সেই দায়িত্বগুলোকে বিভিন্ন নেতা এবং মন্ত্রীকে তিনি ভাগ করে দিয়েছেন, যাতে কেউ যদি এই সমস্ত কেন্দ্রতে যারা যদি সাফল্য পায় তাহলে সেই সাফল্যের দায়িত্ব এই নেতারা পাবে, ব্যর্থতা হলে তাদের দায়িত্বই পড়বে। ফলে তাদের উপর একটা বাড়তি চাপ দায়িত্ব চাপানো হলো, বাড়তি গুরুত্ব দেওয়া হলো, পাশাপাশি বাড়তি চাপও তৈরি করা হলো যে সাফল্য ব্যর্থতার দায় তাদের নিতে হবে। ফলে এইভাবে আজকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ভাগ করে দিয়েছেন, স্পষ্টভাবে বলে দিয়েছেন যে 2টি আসনে যেখানে তৃণমূল 2019-এ জয়লাভ করেছিল সেই 2টি আসনই জয়লাভ করতে হবে। এবং বীরভূমের সংগঠন খুবই ভালো, কারণ 2021-এর নির্বাচনে একেবারে 2টি আসন বীরভূম এবং বোলপুর একেবারে টার্গেট কার্যত বেঁধে দিয়েছেন। কিন্তু নিঃসন্দেহে এই যে কোর কমিটি, যে কোর কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য কাজল শেখ ছিলেন, সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। কারণ কি, জেলা নেতৃত্ব সূত্র মারফত কি খবর পাচ্ছ, কি কারণে কোর কমিটির পদ থেকে সরে যেতে হলো সদস্য পদ থেকে কাজল শেখকে? কেন ক্ষুব্ধ হলেন তৃণমূল নেত্রী? দেখো, একদমই, কারণ কাজল জেলা সভাধিপতি হওয়ার পর থেকে যেভাবে পুরো জেলা জুড়ে তিনি সংগঠনের দায়িত্ব নিয়েছিলেন এবং তারপর থেকে কিন্তু ক্ষোভ তৈরি হয়েছিল। কারণ কাজলের যে কাজের পদ্ধতি, সেই পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রত্যেকে, শুধু বিধায়ক নয়, যারা সাংসদ ছিলেন সাংসদের তরফ থেকেও প্রশ্ন তুলতে শুরু করেছিল। এবং যে ওভারঅল কাজলের অ্যাক্টিভিটি ছিল তা নিয়ে প্রচুর রিপোর্ট দিয়েছিল কলকাতায়, এবং তারই ফলশ্রুতি হচ্ছে আজকে যে কাজলকে সরাসরি সরানো হয়েছে কোর কমিটি থেকে। দ্বিতীয় নাম্বার হচ্ছে তার যে কাজের পদ্ধতি সেটা বেঁধে দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে যে তিনি বীরভূম দেখবেন না, বীরভূমে শুধুমাত্র নানুর যে এলাকায় তিনি বাসিন্দা সেই নানুর বিধানসভা তিনি দেখবেন, সঙ্গে কেতুগ্রাম, কারণ কাজলের দাদা কেতুগ্রামের বিধায়ক। তাই বলা হয়েছে যে তুমি কেতুগ্রাম দেখতে পারো, তুমি বীরভূমে আর কোনো বিধানসভা বা কোনো কিছু দেখার তোমার কোনো দরকার নেই, তোমাকে সভাধিপতি করা হয়েছে, তুমি সেটাই সেই কাজটা দেখো। এবং একই সঙ্গে তার তীব্র সমালোচনা করেছেন ববি হাকিম, এবং তিনি ববি হাকিম পরিষ্কার বলেছেন যে যেভাবে কাজলের যে অ্যাক্টিভিটি রয়েছে সেটা কখনোই দল মেনে নেবে না। কারণ খয়রাসলের একটি মঞ্চ থেকে কাজল বক্তব্য দেওয়ার সময় তিনি বলেছিলেন যে তিনি হচ্ছেন এই জেলার মুখ্যমন্ত্রী। এই পুরো বিষয়টি ববি হাকিম একদিন তুলে ধরেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছেন যে পৌষ মেলার যখন বৈঠক ডেকেছিলেন ডিএম, সেই বৈঠক থেকে কেন কাজল বেরিয়ে গেছিল, এবং কাজলকে তিনি প্রশ্ন করেন যে তুমি কেন বেরিয়ে গেছিলে, ডিএম যেখানে বৈঠক ডেকেছে, দল যেমন তোমাকে বসিয়েছে সেরকম কিন্তু সরাতেও পারে। সামনে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের যদি ফল খারাপ হয় তাহলে কিন্তু তাদেরকে দলে পদে বসানো হয়েছে, তাদেরকে সরানো হবে। একেবারে সেইটা কিন্তু আজকে দেখা গেল যে কোর কমিটির অন্যতম সদস্য হিসেবে কাজল শেখকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু আমি এখানে কেয়া ঘোষের কাছে আসতে চাইবো। আপনারা যতই সমালোচনা করুন কেয়া দিয়ে, আপনারা যতই বলুন, অনুব্রত মণ্ডল দেখিয়ে দিয়েছেন কিভাবে মাগুর মাছের ব্যবসা করে কোটিপতি হওয়া যায়। অনুব্রত মণ্ডল কার্যত বীরভূম জেলায় ভয়ের নামান্তর মাত্র ইত্যাদি যত সমালোচনায় করুন না কেন, সেই অনুব্রত মণ্ডলের পাশে থাকার আজকে স্পষ্ট বার্তা দলীয় বৈঠকে কিন্তু তৃণমূল নেত্রী দিচ্ছেন, আস্থা রাখছেন, ফিরে এলে আবার তাকে পদ ফিরিয়ে দেওয়া হবে। লালকুটি সিনেমার সেই গানটা মনে পড়ে যাচ্ছে, আশা ভোসলের সেই বিখ্যাত গান, তারে ভোলানো গেল না কিছুতেই। স্বাভাবিকভাবেই এই কেষ্ট মডেলই তো মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করেন। এই কেষ্ট মডেলের দ্বারাই তো 2018-র সময় লাগামহীন সন্ত্রাস হয়েছে, যা আমরা দেখেছি 2021-এ পর্যবেসিত হয়েছে। সেই সন্ত্রাসের কারণে মানুষ বাড়ি ছেড়েছেন, মৃত্যু হয়েছে, মেয়েরা ধর্ষিত হয়েছে, ভোট লুট তো অবশ্যই হয়েছে, চড়াম হয়েছে, এবং মোড়ে মোড়ে গুড় বাতাসা বিতরণ হয়েছে। তো এই কেষ্ট মডেলকে না নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এগোবেন কি করে? এই কেষ্ট মডেল ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে ভোটে জিততে পারবেন না। তাই তিনি জেলে থাকা কেষ্টকে বার্তা দিলেন যে আমি তোমার সঙ্গে আছি, এবং তার সঙ্গে একটা বার্তা দিয়ে দিলেন যে মুখে বলা যে আমরা দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স, কিন্তু কাজে করে দেখানো যে আমরা দুর্নীতির সঙ্গেই আছি, দুর্নীতির সঙ্গে 100% টলারেন্স। আর যেই সব উদাহরণ অরূপদা দিলেন, আমি বলবো যে আপনার মনে নেই 56 কোটি টাকার কথা, একজন রাজ্যের মন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে এত টাকা পাওয়া গেছে। আপনার মনে নেই যেটা ইডি বলছে 20,000 কোটি টাকা দুর্নীতি হয়েছে।
সেটা আপনার মনে নেই। কি করে কে এত বড় বড় কথা বলছে, কেয়া ভুলে যায়, হয়ে গেছে আর যে দুর্নীতির বিরুদ্ধে ক্যাসেটটা না, বেজে কিন্তু গেছে। আমি বলছি অরূপদা না, পুরোটাই মানলাম, আমি ধরে নিচ্ছি যে একেবারে বিজেপির পরিকল্পনা, বিজেপি এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে, কিন্তু কোর্ট একবারও বারে বারে জামিনের আবেদন খারিজ হয়ে গেছে রাউজ অ্যাভিনিউ কোর্টে। এবার আমি বলবো কি, আমি হ্যাঁ, বলার মাঝখানে উত্তরটা আপনি আপনাকেই দিতে ব্লক হবে। করে দিয়ে, হ্যাঁ উত্তরটা দেওয়ার আগে আপনি ব্লক করে দিয়ে তারপর অন্য প্রতিনিধির কাছে চলে গেলেন। মুশকিলটা হচ্ছে এর আগেও দেখেছিলাম এই অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছিল সেগুলো কার্যত ইডির যে চার্জশিট, সেই চার্জশিটই ধোপে টেকেনি। অর্থাৎ পরিকল্পিতভাবে ধরুন একই জিনিস সারা ভারতবর্ষে চলছে। দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া, সে জেলে বন্দি। আজকে একদম পরিষ্কার কথা, আজকে যদি অনুব্রত মণ্ডল বিজেপির কাছে বর্ষতা স্বীকার করতেন তাহলে তিনি শুভেন্দু অধিকারীর মতো লিডার অফ অপোজিশনের জায়গায় অন্য কোনো বড় নেতা হতেন। সারা ভারতবর্ষে তো এই একই রাজনীতির মডেল বিজেপি তৈরি করেছে। অনুব্রত মণ্ডল বিজেপির কাছে বর্ষতা স্বীকার করেনি বলেই লোকসভা নির্বাচনে অনুব্রত মণ্ডলকে জেলের ভেতরে রাখতে হবে, কারণ বীরভূমে বিজেপির সংগঠন নেই। আমি খুব পরিষ্কার করে বলছি, আইটি, ইডি, সিবিআই বিজেপির ঘর জামাই, আইটি, সিবিআই বিজেপির ঘর জামাই, যারা এজেন্সিকে নিজের ঘর জামাই বানিয়ে রাজনৈতিক উদ্দেশ্য পরিচালিত কোর্টে বারে বারে জামিনের আবেদন জানানো হয়েছে অনুব্রত মণ্ডলের, কিন্তু তারপরেও সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে। আমি এইখানে আমার বাকি দুই অতিথিদের কাছে আসবো, বিশেষ করে যেইখানে আজকে বীরভূম নেতৃত্বের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, সূত্র মারফতে খবর পাওয়া যাচ্ছে যে বলছেন যে কেষ্ট যদি থাকতো তাহলে বীরভূম নিয়ে আমাকে ভাবতে হতো না, এখন ভাবতে হচ্ছে। তার মানে তৃণমূলের বীরভূম জেলা নিয়ে কেষ্ট বিনে গতি নাই, এরকম কি পরিস্থিতি তৈরি হচ্ছে? কোন অনুব্রত মণ্ডল? যে অনুব্রত মণ্ডল পুলিশকে বোমা মারার হুমকি দেন, যে অনুব্রত মণ্ডল ডিএসপির সামনে ঘড়ির সময় দেখে একেবারে হুমকি দেন। আমি বলছি কৌস্তব, একেবারে তুমি যেমনটা বীরভূমে অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে দেখবে, ঠিক সেই রকমভাবে সন্দেশখালীর ক্ষেত্রে 18 দিন পরেও কিন্তু শাহজাহানের খোঁজ পাওয়া যায় না, এবিপি আনন্দ জিয়াউদ্দিনের খোঁজ পায়, কিন্তু পুলিশ খোঁজ করতে পারে না। আমি বলছি যেমনটা সন্দেশখালীতে শাহজাহান সত্যি, বীরভূমে কিন্তু অনুব্রত মণ্ডল সত্যি, এবং তৃণমূলের বড় ভরসার জায়গা। আমি কবিতাটা কমপ্লিট করে দিতে চাই, অরূপদাকে একটু সাহায্য করি। ওই আইটি, ইডি, সিবিআই বিজেপির ঘরজামাই, টিএমসিকে পলিটিক্যাল ভ্যান্ডেটা বলার সাহায্যের দাওয়াই। ইডি সিবিআই তো সাহায্যই করছে, এরকম ফেরেববাজ ইডি সিবিআই তো আমি কম দেখিনি। 1 লাখ টাকা মাইনে পায় সে ফেরেববাজ ভাইপোর অফিসে ঢুকে তার মেয়ের হোস্টেলের ফর্ম ডাউনলোড করছে লিপস অ্যান্ড বাউন্সের কম্পিউটার থেকে, এসব আমরা বুঝি। আমার কথা হচ্ছে অরূপদাকে এখানে উত্তর দিতে হবে না, অরূপদারা এড়িয়ে যাবে। সতীশ কুমার, এটা ঠিকই তো, অরূপদারা বলেছিল যে বিএসএফ যুক্ত না থাকলে গরু পাচার হয় না, আমরাও জানি বিএসএফ যুক্ত। সতীশ কুমার আজকে অ্যারেস্টেড, বিএসএফ এর কমান্ডার ইস্টার্ন রিজিয়নের। তার ছেলের নাম কি? তার ছেলের নাম ভুবন ভাস্কর। ভুবন ভাস্কর কোন কোম্পানিতে চাকরি করে? ভাইপোর কোম্পানিতে চাকরি করে। সেই কোম্পানিতে কারা কারা যুক্ত? সেগাল সেই কোম্পানির সাথে যুক্ত, ভানুয়াতুতে আছে বিনয় মিশ্র সেই কোম্পানিতে যুক্ত, লালা সেই কোম্পানির সাথে যুক্ত, সেই কোম্পানির থেকে টাকা গেছে ভাইপোর অ্যাকাউন্টে। ইডি সিবিআই বুঝতে পারছে না? আমি বলছি কৌস্তব, সেটিং এর কথা বলছো তো? সবাই জানে, সেটিং তো। আমি বলছি সিপিএম এর সঙ্গে তৃণমূলের কোন সেটিং? আজকে মালদায় তৃণমূল নেতার পাশে কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীর পাশে সুজন চক্রবর্তীকে দেখা গেল, এটা কোন সেটিং? নেতাজি তো আলাদা করে কারণ না, নেতাজির মূর্তিতে এরকম ঘটনা ঘটেছে, গান্ধী মূর্তিতেও বিমানদা মালা দিতে গেছে, সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছে, এরকম হতে পারে। তো নেতাজি তো কারুর আলাদা, কারুর পৈতৃক সম্পত্তি না রাজনৈতিক দল। কিন্তু নেতাজি নিয়ে ভালো লাগছে। হ্যাঁ, কৌস্তব শেষ একটু বলে নি কিয়াদি, বামেরাই নেতাজি নিয়ে চিরকাল কথা বলে, বিজেপি কোনোদিন বলে না। বিজেপির কাছে বিজেপি কে বলেছে এটা জানো না? কে বলে? নামটা বলো, নামটা বলো, কে বলেছে? নামটা বলো না, নামটা বলো না। অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প বিদ্যা কে বলেছে? কে বলেছে? কৌস্তব বলেছে। প্লিজ, আমি এবার মূল আলোচনার মধ্যে আছি। আমি স্বপনের কাছে, আমি স্বপন দাসের কাছে আসবো। আমি স্বপন দাসের কাছে আসবো। আমি বলছি একেবারে উল্টো দিক থেকে যদি দেখি, মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে স্পষ্ট দ্বিধাহীন কণ্ঠে বলে গেছেন যে ভালো সংগঠক শেষ মুহূর্তে পর্যন্ত আমি তার পাশে দাঁড়াবো। এর আগে নেতাজি ইন্ডোরে সবাই যখন গ্রেফতার হলেন 2012 সালে অনুব্রত মণ্ডল, কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি বলেছিলেন একটা কেষ্টকে ধরলে লক্ষ কেষ্ট তৈরি হবে। যতবার নির্বাচন হয়েছে ঘরবন্দি করে রেখে দিয়েছে, বেরোতে দেয়নি। কেষ্ট নির্লোভ, এমএলএ এমনকি এমপি কখনো হতে চায়নি। এইরকম একজন তৃণমূলের জন্য নিবেদিত প্রাণ, তার পাশে দলনেত্রী থাকার মধ্যে অসুবিধা কি আছে, যেখানে বিজেপি এজেন্সিকে ব্যবহার করছে রাজনৈতিক স্বার্থে? রবীন্দ্রনাথের একটা কবিতা ছিল, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। আর আমাদের রাজ্যে দিদি বলেন যত চুরি করুক কেষ্ট চেতে সাধু আর কেউ নেই, ও চোর হতে পারেনি। কিন্তু কেষ্টমণ্ডলের এত টাকা কি করে হলো, এত সম্পত্তি কি করে হলো? ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী কিন্তু মমতা ব্যানার্জি, পুলিশ দপ্তরের মন্ত্রীও কিন্তু মমতা ব্যানার্জি। আজকের 18 দিন যদি তার দলের শাহজাহানকে খুঁজে না পাওয়া যায়, তো দায়িত্বটাও পুলিশের উপর পড়ে। এবং পশ্চিমবাংলায় একটা বড় দুর্নীতির কথা আমি আজকে এখানে বলছি, সমস্ত জায়গাতে এই তৃণমূলের নেতারা জমি বেশি টাকায় কিনে
স্ট্যাম্প ডিউটি কম দেওয়ার জন্য এবং সেখানে কালো টাকাকে সাদা করার জন্য ভ্যালুয়েশন কম করিয়ে রাখা হয়েছে। আর যার থেকে পার্থ চ্যাটার্জি থেকে অনুব্রত মণ্ডল থেকে এই শাহজাহানরা সবাই দেদার জমি কিনেছে এবং সেখানে ভ্যালুয়েশনটা কম দেখিয়েছে। রবীন্দ্রনাথ কোট করে আমাদের ভালো লাগে এই কারণেই না না এবার আমি বলতে বল স্বপনদার যখন রবীন্দ্রনাথ কোট করে, রবীন্দ্রনাথ তো লিখে গিয়েছিলেন ধর্মকারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলো আনো। আজকে রাম মন্দিরের সামনে যে ঘটনা দেখালো, স্বপনদাদের পলিটিক্যাল এজেন্ডাটা দিনদানে রবীন্দ্রনাথই লিখে গিয়েছিলেন। তাই রবীন্দ্রনাথ সম্পর্কে যত কম কথা বলবেন আপনারা তত ভালো। রবীন্দ্রনাথ যারা মুচলেকা দেওয়া সাভারকারকে দেশনেতা বানায়, যারা নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করে না, যারা 22শে জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণা করে, আজ থেকে বিজেপি মানে ভাই আমার নাম কি আমাকে বলতে বলুন। বুঝতে পারছেন যে এই দুর্নীতির প্রশ্নে কে জিরো টলারেন্স নিচ্ছে, আর দুর্নীতিকে সামনে রেখে কে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এজেন্সিকে ব্যবহার করছে, তা নিয়ে লোকসভা ভোট পর্যন্ত এই চাপানুতর আরো তীব্র হবে কোনো সন্দেহ নেই। আপাতত আলোচনা এই পর্যন্ত।